নিবেদন করছে হেরেলস ম্যাঙ্গো পান্না, চুমুকে তোলে ঝড়। সঙ্গে আমি রেশমি। এখন ঠিক বিকেল 3:30। আমি জানি যে এই 3:30 সময়টা হয় মা নয় বৌমার, কিন্তু টেলিসিরিয়ালের খবর তো প্রতিদিন আপনাদের দিয়েই থাকি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে অন্য স্বাদের এক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা, যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, আমাদের অত্যন্ত মূল্যবান এক সম্পদ। সেই সঞ্চয়িতাই কিন্তু এবারে অডিও সিডি আকারে প্রকাশিত হচ্ছে এবং দারুণ এক উদ্যোগ নিয়েছেন সুদীপ্ত মিত্র, শিল্পী মিত্র, এবং তার সঙ্গে তারা পেয়েছেন স্বয়ং মাধবী মুখোপাধ্যায়কে। আর এই নিয়েই আমাদের এই অনুষ্ঠান চারুর কণ্ঠে সঞ্চয়িতা। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিই। অবশ্যই মাধবীদি তো রয়েছেন। মাধবীদি, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে তোমাকে। এবং রয়েছেন আমার পাশে সুদীপ্ত মিত্র এবং শিল্পী মিত্র, তোমাদের দুজনকেও স্বাগত। আমি শুরুতেই দিদি, যেহেতু এত সুন্দর একটা উদ্যোগ এবং সেই রিলিজ যে অডিও সিডির কথা আমি বলছি, সেটা কিন্তু আমার হাতে রয়েছে, মোড়া রয়েছে, সেটা এই মুহূর্তে দিদি আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা একটা ছোট্ট করে হাততালি আমরা তিনজনে মিলে অন্তত পক্ষে দিতেই পারি। এখানেও আপনারা যারা রয়েছেন ক্যামেরার ওপারে, তারা অবশ্যই দিতে পারেন। আপনারা দেখুন, এই সেই সম্পূর্ণ সঞ্চয়িতা। এটা কিন্তু আপনারা আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখ, আগামীকালের পরদিন অর্থাৎ পরশুদিন পয়লা বৈশাখ থেকে কিন্তু আপনারা বিভিন্ন স্টোরে পেয়ে যাচ্ছেন। কিন্তু তার আগের এক্সক্লুসিভ ঝলক এবং কি কি রয়েছে, সবটাই রয়েছে সঞ্চয়িতার, সেটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। দিদি, প্রথমে আমি তোমাকেই জিজ্ঞেস করছি। এটা তোমাকে আমি প্রেজেন্ট করলাম। ও, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো অনার্ড। আমার এটা আমার প্রথম পয়লা বৈশাখের গিফট, একটা দারুণ দারুণ সুন্দর গিফট। মাধবীদি, এত সুন্দর একটা প্রয়াস তোমাদের। এখানে মোট 488টি কবিতা তোমরা একসঙ্গে সংকলিত করেছো। এই ভাবনার কথা আগে বলো। এই ভাবনা, মানে আমরা সঞ্চয়িতার কবিতা পড়ি, কিছু কিছু জানি, কিছু কিছু জানি না, কিন্তু এই সবটা একসঙ্গে তুলে ধরার কথা কি করে ভাবলে? এটা কিন্তু আমার কৃতিত্ব নয়, এটা একদম সুদীপ্তর কৃতিত্ব। সুদীপ্ত এবং শিল্পী এরা দুজনে মিলে এত সুন্দরভাবে ভেবেছেন। বারবার বলছেন যে আমরা এরকম করব। আমি বললাম যে সব কবিতা তো ভালো লাগে না। এখন তো বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা কোথাও নানান জায়গায় হয়তো আবৃত্তি করতে গেলে মানুষ একটু বিরক্তই হয়। নতুন ধরনের যে কবিরা কবিতা লিখছেন, সেই কবিতাগুলোই কিন্তু মানুষের ভালো লাগে। আচ্ছা। তো কিন্তু বাইরে বিদেশে যখন গেছি তখন অদ্ভুত লেগেছে যে তারা সব কবিতাগুলো বলতেও পারে না। মা বাবারা বলছে ওরা লিপ মেলাচ্ছে, আর আমাদের দেশে এটা কেন হবে না? তো আমি বললাম যে দেখো, সব কবিতা না নিয়ে যেগুলো ভালো ভালো কবিতা সেগুলো নিয়ে তুমি একটা সঞ্চয়ন করো, কবিতা ইয়ে করো না, সঞ্চয়িতা করো না। তখন বললো না, এটা আপনি সঞ্চয়িতাটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছেন, মানে ভূমিকাটা নিজে লিখেছেন, অতএব এটা অমান্য করা যায় না, এটা একটা প্রবন্ধ। তো আমি তো মুখ্য, সেই জন্য যখন বলেছে তখন পড়লাম প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রবন্ধ বলে মনে হলো না। আর না না, এর ভিতর অনেক কবিতা। কেন, আমি আমার মানে দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষ কি খাবে। এখন এই কথাটা হয়েছে না, কি চাইছে তারা, না না, এই কথাটাই ভীষণ ভাবে আছে, কি খাবে, সেই এই খাবার কথাটাই আমরা চিন্তা করি। আচ্ছা। তো সেই কারণে আমি তো সেইভাবেই ভাবছি। কিন্তু তারপর 2-3 বার পড়ার পর থার্ড টাইম আমি রিয়েলাইজ করলাম যে সত্যি এটা শুধু কবিতা নয়, এটা প্রবন্ধ, এবং এটা সব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা উচিত। প্রতি বাঙালি বাইরে বিদেশে, অ্যান্ড্রুজ বলে একজন আছেন, তাকে বলে পাগল, সে আসে শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের উপর কাজ করে, আবার চলে যায়, এরকম ভাবে আছে। তিনি ইংল্যান্ডে থাকেন, জার্নালিস্ট। তো তার সঙ্গে কৃষ্ণা ডাট আছেন, তো তারা করেন। কিন্তু আমরা কোনো কিছুই করি না। এই যে এতদিন রবীন্দ্রনাথ আমাদের এত কিছু দিয়েছেন, যেমন সবচেয়ে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে সুখ দুঃখ, কর্ম ক্ষেত্র, সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের একটা লাইন খুঁজে পাওয়া যায়। যখন তুমি একটা অসুবিধার মধ্যে পড়লে তখনও মনে হবে একটা লাইন খুঁজে পেলে। তো এই যে মানুষরা সবসময় পথ দেখে এসেছেন আমাদের, সুখে দুঃখে সমস্ত সময়, তার জন্য আমরা কোনো শ্রদ্ধাঞ্জলি বলে কিছু দিতে পারবো না। ভালো লাগবে কি মন্দ লাগবে সেটা বড় কথা নয়,
এই যে কাজটা সুদীপ্ত আর শিল্পী করেছেন, তো এদের আমি এই কারণের জন্যই অন্ততপক্ষে আমার মনের থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং যেহেতু বয়সে ছোট তাই আশীর্বাদ সবকিছুই জানাই। আর আরেকটা কথা যেটা মনে হয় যে বারবারই বলছে মাধবীদি ভালো লাগবে তো, আমি নাইবা লাগলো তাতে কি এসে যায়, তাই তো। যখন ভালো লাগবে না তখন আরেকজনকেও আবার ভালো করে করবি, এই যা রাস্তাটা তো অন্ততপক্ষে দেখানো গেল। অবশ্যই অবশ্যই সেই রাস্তা তো তোমরা দেখিয়েছো, একই সঙ্গে এটা নিশ্চয়ই সবার ভীষণ পছন্দ হবে, কারণ এই ধরনের উদ্যোগ কিন্তু এর আগে কখনো নেওয়া হয়নি, মানে প্রথমবার কিন্তু এটা হতে যাচ্ছে। সুদীপ, তো আমার মনে হয় যে এই যে দিদি যেটা বললেন যে একটা প্রবন্ধ পড়ে মনে হয়, মানে যখন সবাই এটা শুনবে, তোমরা দুটো আলাদা আলাদা সিডিতে ভাগ করেছো, তো শোনার সিডিতে নেই কিন্তু দুটো ডিভিডিতে রয়েছে, কাজে যখন তারা শুনবে তোমার কি মনে হয় এই উপলব্ধিটা প্রত্যেকে ভেতরে ভেতরে অনুভব করবে? আসলে কি জানো তো, বছর দিনেক আগে যখন আমরা কাজটা শুরু করি, মানে কাজটা শুরু করব ভাবি, তখন কিন্তু ব্যাপারটা এত বড় করে ভাবিনি। মানে তখন ভেবেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা আছে যেগুলো লোকে খুব কম পড়ে, সেই কবিতাগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি। তারপরে এই বছর খানেক আগে শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়, এক ভদ্রলোক, তার সঙ্গে খানিকটা কথা হলো, তিনিও বললেন যে তিনি খুব ভালো একজন রেকর্ডিস্ট, তিনি বললেন যে পুরোটাই নয় কেন। তো এটা ভাবতে গিয়ে আমরা করলাম যে পুরোটাই যদি করতে পারি, তো পুরোটা এটা করব বলে এবার করা বললেই তো করা যায় না। প্রথমে 5-6 দিন স্টুডিও নিলাম, নিয়ে দেখলাম কেমন একটা বিশাল ব্যাপার। তারপরে আবার এই কিছুদিন পরে একটা কাজ করতে করতে হঠাৎ মনে হলো না পুরোটা করেই ফেলি, এটা বলতে বলতে কাজটা করা হলো আর কি। তো এইটা যত শেষের দিকে এগিয়েছি তত ব্যাপারটা কেমন আরো ভয় ভয় করতে আরম্ভ করলো যে পুরোটা পারবো তো। দিদিকেও রোজ জিজ্ঞেস করতাম যে পুরোটা করতে পারবো। অবশ্যই নেশাও ধরে গেল বলতে হবে, কারণ রবীন্দ্রনাথের প্রত্যেকটা কাব্যগ্রন্থ থেকে যত এগিয়েছি তত না মনে হয়েছে যে রবীন্দ্রনাথ এমন সুন্দর করে জীবন এবং জীবন দর্শনটাকে তুলে ধরেছেন, তখন না সত্যি মনে হচ্ছে এটা যেন আমাদের বাঙালি হিসেবে একটা বড় পাওয়া এবং চ্যালেঞ্জও, যে এটা আমাদের করতেই হবে। তখন রাতের পর রাত জাগছি, তখন যেন কোনো ক্লান্তি নেই, মানে তার পড়া, তার প্রত্যেকটা আঙ্গিককে ভাব, বহু মানুষ এর পেছনে রয়েছেন, তো কিন্তু সব মিলিয়ে শেষ পর্যন্ত শেষ করতে পারছি, ভালো লাগছে, কিন্তু জানি না এরপরে আর কি। অবশ্যই তোমরা শেষ করেছো, এত সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশও করেছো। দিদি, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে তুমি অনেকগুলো কবিতা এর মধ্যে থেকে তোমার কণ্ঠে আমরা শুনবো, তোমার পছন্দের যে কোনো একটা আমাদেরকে একটু বলো। এখন দেখো রবীন্দ্রনাথ কিরকম দূরদৃষ্টি তার ছিল, তা সেই কারণে এখন এই টিভির মাধ্যমেই দেখি, টিভির মাধ্যমেই যেগুলো দেখি সভ্যতা, সেই সভ্যতা কে নিয়ে একটা বলি, জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, আমি নাইবা গেলাম বিলাত, আমি নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখার বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক।